হসপিটালে এসে ফাহানের খোঁজ নিতে এসে তাকে না পেয়ে গাড়ি নিয়ে আবারও বাড়ির দিকেই রওনা দিল নির্ঝর। তবে রিসেপশনে একটা খবর পেয়েছে সে, ফাহান আপাতত কিছুদিন ছুটিতে আছে, আর তার কারণ হলো তার বিয়ে। তার মানে এই সেই ফাহান। মেহু সেদিন তার কেবিনের সামনেই দাঁড়িয়েছিল। যা ছিল তা তো অতীত। মেহু না হয় এখনো ভুলতে পারেনি, তবু ফাহান কেন এসব করছে? কেনই বা এসব পুরনো স্মৃতি মনে করিয়ে কষ্ট দিচ্ছে তাকে? হুট করেই গাড়ির ব্রেক কষল সে। ঘন ঘন শ্বাস নিয়ে গাড়ির হ্যান্ডেলে মাথা ঠেকালো সে। কেন এত অস্থিরতা কাজ করছে তার মধ্যে? ফোনের রিংটোন বেজে চলছে। নির্ঝর ক্লান্ত শরীর নিয়ে ফোনটা হাতে নিল। মেহুর নামটা ফোনের স্ক্রিনে ভেসে উঠল। নির্ঝর ফোনটা রিসিভ করে কানে দিল। ওপাশ থেকে মিষ্টি গলার স্বর নির্ঝরের মনকে শান্ত করলো। নির্ঝর হেসে বলল, বলো। আপনি কি ফ্রি আছেন? কেন? অর্ণবকে আজ ডক্টর রাহেলাকে দেখানোর কথা ছিল। আমি অফিসে কাজে আটকে গেছি। আপনি যদি ফ্রি থাকেন তো। আচ্ছা, যাচ্ছি আমি। নির্ঝর, ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কি আছে? নিজের ছেলেকে নি। এজন্য না। তাহলে? গতকালকের জন্যে। নির্ঝরের ঠোঁটের কোণে হাসি ফুটল। ওপাশ থেকে লাইন কেটে যাবার শব্দ এলো। নির্ঝর ফোনটা রেখে এখনো হাসতে লাগলো। লজ্জা পেতে লাগলো তার। খুশিতে মাথার চুলগুলো এলোমেলো করে আবারও গাড়ি স্টার্ট দিল সে। ডক্টর রাহেলা অর্ণবের চেক আপ করানো শেষে নির্ঝর আর অর্ণব তার কেবিনে এসে বসলো। রাহেলা অর্ণবের সবকিছু নর্মাল আছে বলেই আশ্বাস দিল। নির্ঝর হেসে অর্ণবের মাথায় হাত বোলাতেই অর্ণব দাঁত বের করে হাসল। নির্ঝর ডক্টর রাহেলাকে সবকিছু বলবে বলে তার দিকে ফিরতেই ডক্টর রাহেলার টেবিলের কোণে কার্ড দেখতে পেল। নির্ঝর ভ্রু কুঁচকে সেই কার্ডের দিকে তাকিয়ে রইল। হ্যাঁ, এটা সেই কার্ড যা তার কাছেও আছে, ডক্টর ফাহানের রিং সেরিমনির কার্ড। নির্ঝর হেসে ডক্টর রাহেলাকে বলে অর্ণবকে নিয়ে বাইরে চলে এলো। অতঃপর অর্ণবকে জনের সাথে বাচ্চাদের প্লে গ্রাউন্ডে রেখে আবারও ডক্টর রাহেলার কেবিনে আসলো নির্ঝর। আরে নির্ঝর, আবার এলে যে? ডক্টর রাহেলা, আপনার সাথে আমার কিছু কথা ছিল। অর্ণবের সব কিছু তো নর্মালি আছে। না, আমি অর্ণবের ব্যাপারে কথা বলতে আসিনি। তাহলে? নির্ঝর এগিয়ে এসে টেবিল থেকে কার্ডটা হাতে নিয়ে চেয়ারে বসলো। ডক্টর রাহেলার সামনে কার্ড রেখে বলল, ডক্টর ফাহান হোসেনের রিং সেরেমনি আপনাকেও ইনভাইট করেছে। এর মানে আপনারা একে অপরকে চেনেন। আর একটু দম নিয়ে বলল, মেহুকেও চেনে, মানে খুব ভালো করে চেনে। কে এই ফাহান আমি জানতে চাই। কি করে মেহুর সঙ্গে তার পরিচয়, কি সম্পর্ক তাদের? বলেই নির্ঝর একটু কঠিন মুখ নিয়েই তাকিয়ে রইল। ডক্টর রাহেলা নির্ঝরের দিকে তাকিয়ে হেসে দিলেন। পানির গ্লাসটা নির্ঝরের দিকে এগিয়ে দিয়ে বললেন, সিরিয়াস মুডে আছো দেখছি, নাও পানি খেয়ে মাথা ঠান্ডা করো। নির্ঝর ভ্রু কুচকালো। ডক্টর রাহেলা আবারও একগাল হেসে বললেন, চিন্তা করো না, আমি তোমাকে মেহুর অতীতটা বলবো, ঠিক ততটুকু যতটুকু আমি জানি। নির্ঝর পানির গ্লাস হাতে নিয়ে ঢক ঢক করে পুরো পানির শেষ করলো। অতঃপর দম ছেড়ে আবারও বলল। ডক্টর রাহেলা ভ্রু কুচকে আরও মুচকি হাসি দিয়ে বলে, মেহুর খুব চিন্তা করো কিন্তু তুমি। ডক্টর রাহেলা প্লিজ। উহু, টেনশন নিও না, আমি তো তোমাকে বলবো, আমি তো তোমাকে বলবো, তবে সবটা না, কারণ সবটা আমার জানার নেই। তাই আমার কাছে 8টা শোনার পর যদি তোমার মন শান্ত না থাকে, তাহলে বাকি 8টা কার কাছে শুনবে? তোমার নিজেকেই খুঁজে বের করতে হবে তাকে, যে তোমাকে বাকি 8টা বলবে। নির্ঝর মাথা নেড়ে এবার শান্ত হয়ে বসল। ডক্টর রাহেলা আরাম করে চেয়ারে বসলেন। চিকন ফ্রেমের চশমাটা খুলে টেবিলে রেখে চোখ বন্ধ করে সিটে হেলান দিলেন। তার এমন ভাব দেখে মনে হলো নির্ঝরকে সে কিছুই বলবে না। নির্ঝর খানিকটা উদাসীন হলো। হুট করেই ডক্টর রাহেলা বলে উঠল, বেলি ফুল তোমার পছন্দ নির্ঝর? হঠাৎ এমন প্রশ্ন শুনে নির্ঝর প্রথমে ধাক্কা খেল, তবুও নিজেকে সামলে বলল, ডক্টর রাহেলা এবার চোখ মেলে নির্ঝরের দিকে তাকালেন। নির্ঝর এবার ভালো মতো ডক্টর রাহেলাকে দেখতে পেল। চশমা খুলে ফেলায় কম বয়সী একজন মেয়ে বলে মনে হচ্ছে তাকে। ডক্টর রাহেলা হেসে বললেন, আর মেহেরিনের? ওর পছন্দ না? ভুল জানো, মেহেরিনের ভারী পছন্দের ফুল হলো বেলি ফুল।
বেলি ফুলের মালা গাঁথতে খুব ভালোবাসতো সে, কিন্তু নীরুর তা পছন্দ ছিল না। গাছ থেকে ফুল ছেঁড়া মোটেও নীরুর পছন্দ ছিল না। তার কাছে গাছের ফুটন্ত ফুল গাছে থাকলেই ভালো লাগতো, এটাই ফুলের সৌন্দর্য বলে সে জানতো। আচ্ছা। ডক্টর রাহেলা এবার চশমাটাকে টিস্যু দিয়ে মুছতে মুছতে বললেন, এখন অবশ্য কোনো বেলি ফুলের গাছ খান বাড়িতে দেখবে না, তবে চমৎকার একটা বেলি ফুলের গাছ কিন্তু ছিল সেখানে, নীরুর হাতে লাগানো সেই গাছ। সেই গাছের ফুল যেমন সুন্দর ছিল তেমন ছিল তার ঘ্রাণ, পুরো বাড়িতে মোমো করত বেলি ফুলের ঘ্রাণ। নির্ঝর জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনি কখনো দেখেছিলেন সেই গাছ? ডক্টর রাহেলা চোখে চশমা পরে বলেন, এখন দেখতে স্বাভাবিক লাগছে তো আমায়? নির্ঝর মুচকি হেসে বলল, হ্যাঁ। হ্যাঁ দেখেছিলাম তা, আর সেই গাছ দেখার পরই তা কেটে ফেলতে বলেছিলাম। কেন? কারণ নীরু মারা যাবার পর মেহরিন রাত বেরাতে সেই গাছের কাছে দাঁড়িয়ে থাকতো। এই নিয়ে তার বাবা শুভ্র খান আমাকে বলেছিলেন। আমি জিজ্ঞেস করতেই মেহরিন আমাকে সোজাসুজি কি উত্তর দিল জানো? নির্ঝর অধীর আগ্রহে বসে আছে সেই কথা শোনার জন্য। এমন একজন শ্রোতা পেয়ে ডক্টর রাহেলার বেশ ভালো লাগলো। তিনিও শীতল গলায় বলে ওঠেন, মেহরিন বলে উঠল সে নাকি সারা রাত জেগে নীরুর সাথে কথা বলে। নির্ঝরের কপালে ভাঁজ পড়ল। ডক্টর রাহেলা হেসে বলেন, শুনো কি সব কথা, একজন মৃত ব্যক্তির সাথে সে কিনা সারা রাত জেগে গল্প করে। যদিও এটা তার কল্পনা, তবুও আমি তখন সেটা তাকে বোঝাতে চাইনি, শুধু জিজ্ঞেস করেছিলাম কি সব কথাবার্তা বলো তোমরা। মেহেরিন মুখটা কালো করে বলল, অনেক ধরনের কথা বলি। এই, আমি সারা রাত কী করেছি? গাছের ফুলগুলো কেন ছিঁড়লাম আমি? গাছ কি কষ্ট পায় না? এই রাতটা আজ এত অন্ধকার কেন এরকম? আর অর্ণব, তার কথা কিছু জিজ্ঞেস করনি? মেহেরিন ভ্রু কুচকালো, অতঃপর অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, অর্ণব কে? তখনই মেহেরিনের কথা শুনে বুঝল সে এখনো ছেলেবেলার অতীতে আটকে আছে। অর্ণব বলে কেউ যে আছে তার পৃথিবীতে, এটাই সে ভুলে গেছে। তারপর তারপর আর কি, শুভ্র খানকে বলে সেই গাছটা কেটে ফেললাম। মেহেরিন খুব রেগে গেল। রাখবে নাই বা কেন, নীরুর একমাত্র স্মৃতি ছিল তা। একমাত্র বলছি বলে অবাক হয়েও না, আরও অনেক কিছুই ছিল। তা তাদের বাড়ির স্টোর রুমে রেখে দেওয়ার ব্যবস্থা করলাম। বলতে গেলে নীরুকে আড়াল করে দিলাম তার থেকে। তবুও কি স্মৃতি ভোলা যায়? মায়ের আদরে যে এত বড় করলো তাকে ভুলে কি করে? রাতের পর রাত তবুও জেগে থাকতো, অন্ধকার ঘরে ডুবিয়ে রাখতো নিজেকে। চেহারায় কালচে দাগ পড়ে গেল, চোখের কালো দাগ তার মুখের সৌন্দর্য নষ্ট করে দিল। তার মুখের হাসি যেন মিলিয়ে গেল, শুকিয়ে গেল দিন দিন। তার চিন্তায় শুভ্র খান অস্থির। আমি নিজের সর্বস্ব দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলাম, ধীরে ধীরে সফল হতে লাগলাম। অর্ণবের জন্য তার গুরুত্ব বোঝালাম। নীরু মারা যায়নি, বেঁচে আছে এই অর্ণবের মাঝে, এই কথা তার মাথায় ঢুকালাম। এত সব কিছু করার পরই স্বাভাবিক হতে লাগলো সে। তবে হঠাৎ একদিন কি হলো জানো? নির্ঝর ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, কি? নির্ঝর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ডক্টর রাহেলার দিকে। নির্ঝরকে অবাক করে দিয়ে ডক্টর রাহেলা একটা সিগারেট ধরালেন। নির্ঝরকে শীতল গলায় জিজ্ঞেস করলেন, সিগারেট খাও তুমি? নির্ঝর মাথা নেড়ে বলে, না। ড্রিঙ্ক করো অথচ সিগারেট খাও না? যাদের স্ট্রেস বেশি, একাকিতে ভোগে, টেনশন বেশি, তাদের জন্য সিগারেট প্রযোজ্য। আর আমার জীবনে এমন কিছুই নেই, তাই আমার দরকারও পড়ে না। তবে হ্যাঁ, ড্রিঙ্ক করি, সেটা শখ বসে তো। ডক্টর রাহেলা হেসে বলেন, তোমাদের এই জেনারেশনের শখও অদ্ভুত। যদি তোমার বেশি অসুবিধা হয় তাহলে সিগারেট রেখে দিচ্ছি। না ঠিক আছে, আমার অসুবিধা নেই। ডক্টর রাহেলা সিগারেটের একবার মুখে দিয়ে বলেন, এটা আমার শখ না, বলতে পারো একাকিত্বের সঙ্গী। 10 বছর সংসারের পর যখন সম্পর্কের ইতি হয়ে যায়, সেই টান পোড়নে মানুষ খুব অদ্ভুত জিনিসকে নিজের সঙ্গী করে বসে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলল। ডক্টর রাহেলা আবারও নিজ থেকেই শুরু করলেন, মেহেরিন একটু একটু করে গ্রোথ করতে লাগলো। হঠাৎ একদিন ওর মনে হলো নীরুকে খুন করা হয়েছে, আর এই খুনটা তার জিজু ছাড়া কেউই করেনি। পুলিশের ফাইলে নতুন এক কেস এলো, যা আত্মহত্যা বলে তারা বন্ধ করে দিয়েছিল।
সেই কেস রিওপেন হলো আবার, আর এটা করলো মেহরিন। শুভ্র খান ততদিনে এসব থেকে আগ্রহ উঠিয়ে নিলেন। অর্ণবকে নিয়েই নিজের সময় কাটাতেন তিনি। ধীরে ধীরে নিজেকে বন্দি করতে থাকলেন ঘরের এক কোণে। অনেক চেষ্টার পরও কেসটা জিততে পারেনি মেহরিন। যারা 2 দিন আগেও মেহরিনের পক্ষে ছিল, টাকার জোরে তার জিজুর পক্ষে রায় দিল তারা। একটা কথা কিন্তু তোমার জানা নেই, মেহরিনের ক্ষমতা কিন্তু এখন অনেক, তবে তখন তার জিজুর ক্ষমতার চেয়ে বেশি ছিল না। ক্ষমতা আর টাকার জোরে তখনকার জন্য কেসটা সেই জিতল। মেহরিনের মন আবার ভাঙল, তবু সে দমে গেল না। নিজেকে তার জিজুর সমকক্ষ গড়ে তুলতে শুরু করলো। নির্ঝর কথার মাঝে বলে ওঠে, মেহুর জিজু কি এখন দেশে আছে? না, আমি শুনেছিলাম শুভ্র খান মারা যাবার পরদিনই তার নিউ গার্লফ্রেন্ডের সাথে দেশ ছাড়ল সে। মেহরিনকে আবারও একা করে দিয়ে শুভ্র খান চলে গেল। মেহরিন এবার আগের থেকে অনেক বেশি একা হয়ে গেল। চোখ থেকে রাতের ঘুম হারিয়ে গেল। এদিকে খান কোম্পানির সমস্ত দায়িত্ব তার কাঁধে। দিনের কর্তব্য শেষে রাতের একাকিত্ব নিয়ে দিন কাটাতে লাগলো। এরই মাঝেই বড় হতে লাগলো অর্ণব। যদিও অর্ণবের প্রতি কোনো খামতি রাখতো না সে, কিন্তু নিজের মন থেকে কারো খামতির অভাব কুরে কুরে খেত তাকে। এরই মাঝে অর্ণবের সমস্যা দেখা দিল। কথা বলতে চায় না সে, বোবা না, তবুও কথা বলে না। অপরিচিত কাউকে দেখলেই দূরে সরে যায়। ভিড়ে থাকতে মোটেও পছন্দ না তার। যেই বয়সে ছেলেমেয়েরা হই হুল্লোড় করে সেখানে অর্ণব চুপচাপ। একটা বাচ্চা থাকার পরেও খানবাড়ি কেমন শ্মশান বলে মনে হতো। আদৌ কেউ এই বাড়িতে থাকতো কি না তা বোঝা দায়। তার এই অবস্থা অর্ণবের চেয়ে বেশি মেহরিনের ওপর প্রভাব ফেললো। মা আর ছেলের দুজনের চিকিৎসার দায়িত্ব এবার আমার কাঁধে। মেহরিনকে সর্বক্ষণ বোঝাতাম সে নিজে না অসুস্থ হলে অর্ণবের গ্রোথ কোনোভাবেই সম্ভব না। বলেই ট্রেসতে সিগারেট নিভালো ডক্টর রাহেলা। নির্ঝর ভ্রু কুচকে পুরো কথাটা শুনতে লাগলো। ডক্টর রাহেলা আবারও শুরু করলেন, তখন বর্ষাকাল, টানা 3 দিন ধরে বাইরে বৃষ্টি, বন্যা। টিভিতে দেখলাম কোথায় কোথায় পানি, পুরো গ্রাম তলিয়ে নিচ্ছে। এরই মাঝে 10 দিন ধরে জ্বরে ভুগছি আমি। আমার খুব পরিচিত একজন মানুষের কাছ থেকে জানলাম ডক্টর ফাহানের কথা। একজন ভালো সাইকিয়াট্রিস্টকে খুব দরকার ছিল মেহরিনের জন্য। মনে হলো এই লোকটাই মেহরিনের জন্য ঠিক হবে। তখন রাত্রির 9:23, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। ডক্টর ফাহান হোসেন ফোন করে জানালো সে দেশে এসেছে। আমি বললাম ভালো কথা, তো কোন হোটেলে উঠবে? ফাহান হোসেন জানালো বাইরে এত বৃষ্টির মাঝে তার হোটেলে যাওয়া সম্ভব না, কারণ এয়ারপোর্ট থেকে হোটেল অনেক দূরে। তাই কাছে কোথাও ভালো কোনো হোটেলের নাম জানা থাকলে তাকে দিতাম। আমি তাকে মেহরিনের ঠিকানা দিয়ে বললাম এটা তোমার রোগীর বাড়ি, তাদের বাড়িতেই আজকে রাত কাটাও। আমি মেহরিনকে কল করে জানিয়ে দিচ্ছি। সে দ্বিমত পোষণ না করে রওনা দিল মেহরিনের বাড়িতে। অতীত। বৃষ্টির কারণে মেহরিনের বাড়িতে যেতেও অনেক সময় লাগলো ফাহানের। প্রায় রাত 11:05 খান বাড়িতে প্রবেশ ঘটল তার। দারোয়ান তাকে কিছু জিজ্ঞেস না করেই সদর দরজা খুলে দিল। অবাক হবার কোনো দরকার ছিল না, কারণ ডক্টর রাহেলা বলেছেন মেহরিনকে সে বলে দেবে। মেহরিনের নাম উচ্চারণ করে নিজেই খানিকটা থতমত খেয়ে গেল। কোনো একজনের নাম 8 ঘন্টার বেশি মনে রাখতে পারে না সে। এটা তার রোগ না, কারণ হলো তার ভাবনা। নিজের কল্পনায় অলৌকিক অনেক কিছুই ভাবে সে, যার কারণে বাস্তবের সব কিছুই গুলিয়ে যায়। তবু সেখানে মেহরিনকে মনে রাখতে পেরেছে বলে, নিজে অসাধ্য সাধন করেছে বলে মনে হলো। পুরো বাড়ি এখনো আলোকিত। বাহ, বৃষ্টির মাঝে এই আলোকিত বাড়ি দেখে ভালো লাগছে। না হলে মনে মনে একটা ভূতের বাড়ি হবে বলেই ধারণা করেছিল সে। ভেবেছিল আধারে ডুবে থাকবে এই বাড়ি। গাড়িতে বসেই সামনে কাউকে দেখতে পেল সে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টিতে কেউ। ফাহান বুঝতে পারলো না কে সে আর কি বা করছে। দেখে মনে হচ্ছে একটা মেয়ে, কিন্তু এত রাতে একটা মেয়ে কি করছে এখানে? বৃষ্টিতে ভিজছে? কোনো মেয়ে এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে থেকে বৃষ্টিতে ভিজে বলে তার জানা নেই। মেয়েরা যখন বৃষ্টিতে ভিজবে তখন সে নাচবে, লাফাবে, পুরো বৃষ্টিকে উপভোগ করবে সে। কিন্তু এই তো দেখছে যাকে, কিন্তু এখানে তার আশা ভঙ্গ করে দিয়ে গাড়ি থেকে নামতেই সব আলো নিভে গেল। দীর্ঘশ্বাস ফেলে ফোনের আলো জ্বালিয়ে ছাতা নিয়ে বের হলো সে। বাড়ির কাছে না গিয়ে গেল সেই মেয়েটার কাছে। ফোনের আলোয় দেখার চেষ্টা করলো সেই মেয়েকে।
বলতেই সেই হরিণী চোখ জোড়া স্থিরভাবে তাকালো ফাহানের দিকে। বৃষ্টির মাঝে এই ভাষা চোখ দেখে খানিকটা হতবাক হলো সে। তার ঠোঁট জোড়া কেঁপে উঠল, মনে হচ্ছে কিছু বলবে। অপ্রত্যাশিত কিছু শুনে ভ্রু কুঁচকে গেল ফাহানের। ডক্টর ফাহান হোসেন আপনি? জি। ডক্টর রাহেলা আমাকে বলেছে আপনার সম্পর্কে। আসুন, ভেতরে আসুন। মেহেরিন কি তাহলে তুমি? মেয়েটি কথা শুনল বলে মনে হলো না, তবুও নিশ্চুপতাকে উত্তর হিসেবে ধরে নিল সে। বাড়ির ভেতরে যেতেই সম্মত আলো জ্বলে উঠল। মেয়েটা তার শীতল কণ্ঠে বলে উঠল, এত বৃষ্টির কারণে মেন সুইচ বোর্ডে সমস্যা হয়েছিল, ঠিক করা হয়েছে। মুহূর্তেই ফাহান একটা অবান্তর প্রশ্ন করে বসল। মেহেরিন, তুমি কি বৃষ্টিতে ভিজছিলে? তার কথা মেহেরিনের উপর প্রভাব ফেলল। তার ফাহানের দিকে তাকালো। ফাহান এবার পুরোপুরি দেখতে পেল মেহেরিনকে। তার থুতনি বেয়ে পানি গড়িয়ে পড়ছে, মুখে বিন্দু বিন্দু পানির রেখা। মেহেরিন খানিকটা অবাক কণ্ঠে বলল, আপনাকে আমার নাম বলেছি। ফাহান হেসে বলল, বলেছিলে। মেহেরিন কিছু জিজ্ঞেস করতে গিয়েও করলো না। তার মুখ দেখে মনে হলো সে নিজেই সংশয় প্রকাশ করছে। সার্ভেন্ট এসে হাজির হলো। দুজন এক তোয়ালে নিয়ে মেহেরিনকে এগিয়ে দিল। অন্য একজন মেহেরিনকে ফাহানকে উদ্দেশ্য করে বলল, ওনাকে রুম দেখিয়ে দাও। বলেই আনমনে হেঁটে সিঁড়ির দিকে পা বাড়ালো। ফাহান ফ্রেশ হয়ে খাটে এসে বসেছে, কিন্তু তার ঘুম আসছে না আর ক্লান্তি লাগছে। মোট কথা ক্লান্তি লাগছে না বলেই ঘুম আসছে না, কারণ ক্লান্তিতে মানুষের শরীর নিস্তেজ হয়ে গেলেই তার ঘুম ঘুম পায়। কিন্তু ফাহানের এখন খুব ফ্রেশ লাগছে। তার মন চাইছে এই সুন্দর বাড়িটাকে একটু ঘুরে দেখবার। ঘর ছেড়ে বের হলো সে। পুরো বাড়ি আধারে ঢাকা। ফাহান হাতে ফোনের আলো নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। তার ঘর ছেড়ে কয়েক পা এগিয়ে ডানে মোড় নিল সে। অতঃপর সেখান থেকে বরাবর হাঁটতে লাগলো। কয়েক ঘর পেরিয়ে একটা ঘরের দরজা খোলা পেল। দরজায় উকি দিতেই দেখলো সে ব্যালকনিতে কেউ দাঁড়িয়ে আছে। ফাহানের মন বলল এটা মেহেরিন। তার ঘরের ল্যাম্পশেডের আলো জ্বলছে, সেই আলোয় বিছানায় একজনকে শোয়া দেখছে সে। ডক্টর রাহেলার কথা অনুযায়ী মেহেরিন তার ছেলের সাথে এক রুমে থাকে। তবে এই কি তার সেই ছেলে? হঠাৎ করেই মেহেরিনের দিকে ফিরল। ফাহান সাথে সাথে সরে ফেলল। বেশ ভয় পেয়েছে সে। যদি দেখে ফেলতো তখন ভাবতো চুরি টুরি করতে এসেছে বোধহয়। না, আর কোনো কাজ নেই, গিয়ে ঘুমিয়ে পড়াই বেশ ভালো মনে হলো। ফাহান এই নিয়ে 2 কাপ চা শেষ করে তার সামনের টেবিলে রাখলো। মেহেরিন সবে অফিসের জন্য তৈরি হয়েছিল। ফাহান তার কাছে খবর পাঠাতেই মেহেরিন তার কাছে এলো। মুচকি হেসে তার সামনে বসলো। ফাহান তৃতীয়বারের মতো চায়ের কথা বলল। মেহেরিন হেসে বলল, চা হয়তো খুব পছন্দ আপনার। ফাহান হেসে বলল, হ্যাঁ, পছন্দ। তবে তোমাদের বাড়ির চাটা দারুণ। আমার বাড়িটাও দারুণ। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছ। বাড়িটা সত্যি চমৎকার। রাতের অন্ধকারে কি ঠিক মতো ঘুরে দেখতে পেরেছিলেন? ফাহান চমকালো না, মুচকি হেসে বলল, না, দেখা হয়নি। একা একা কে দেখাবে বলো? মেহেরিন দাঁড়িয়ে বলল, আসুন, আমি দেখাচ্ছি। হাঁটতে শুরু করলো। ফাহানও তার পেছন পেছন হাঁটতে লাগলো। মেহেরিন ফাহানকে নিয়ে হাঁটতে হাঁটতে তাদের স্টাডি রুমে গেল। বুক শেলফে অনেক ধরনের বই দেখতে পেল ফাহান। একটা বই ফাহান হাতে নিয়ে বলল, বই খুব পছন্দ। না, ও তো না। তবে এত বই যে। আমার বাবা আর নিরুদির খুব পছন্দ। ও আচ্ছা। বলেই বইটা আবারও তার জায়গায় রেখে দিল। চা এসে হাজির। ফাহান চায়ের কাপ হাতে নিয়ে বলল, তোমার সময় নষ্ট করব না আমি, শুধু কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করব। করুন। ফাহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তোমার মা মারা যায় কখন? আমার জন্মের সময়। তোমরা ভাই বোন কয়জন? আমি আর নিরুদি। এই বাড়িতে এখন কে কে থাকে? আমি, আমার ছেলে আর বাড়ির সার্ভেন্ট। দ্বিতীয়বারের চুমুক দিয়ে বলল, তোমার দির ছেলে কি জানি নাম? অর্ণব। আর অর্ণব আমার ছেলে। ফাহান হেসে বলল, তোমার দি কোথায়? 3 বছর হলো মারা গেছে। আর তোমার বাবা? 1 বছর। তোমার দি মারা গেল কিভাবে? সবাই বলে আত্মহত্যা করেছে, কিন্তু আমি জানি দিকে মেরে ফেলা হয়েছে। কে মেরেছে? আমার জিজু। তোমার দির লাশ প্রথম কে দেখেছিল? আমি। কেন গিয়েছিলে সেখানে? দিক কল করেছিল আমায়, আমি রিসিভ করতে পারিনি। আর চলে গেলে?
অনেকবার কল করেছিল। গিয়ে কি দেখলে? মেহেরিন একবার ফাহানের দিকে তাকালো, অতঃপর চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল,